নমস্কার বন্ধুরা, গল্পের চিলেকোঠা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সায়নী। আজ আমাদের নিবেদন বিখ্যাত সাহিত্যিক শ্রী আশুতোষ মুখোপাধ্যায় রচিত গল্প খণ্ডিতা। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। তবে চলুন আর দেরি করব না, শুরু করি আজকের গল্প। শ্রী আশুতোষ মুখোপাধ্যায় রচিত খণ্ডিতা। 7 বছরে 700 খবর জানার ছিল, কিন্তু সত্যব্রত একটা খবরের জন্যই উসখুস করছিল সেই থেকে। এসে পর্যন্ত পাশের বাড়ির ওই ঘরটার জানলা দুটো সে বন্ধ দেখছে, কোনো সারা শব্দ নেই। সকাল থেকে গান বাজনার রেশ কানে আসা দূরে থাক, কেউ যে বাস করছে ও ঘরে তারও আভাস নেই। বন্ধ জানলা দুটোর দিকে চেয়ে চেয়ে সত্যব্রতর মনে হচ্ছিল ওই ঘরটার মধ্যে একটা শূন্যতা যেন থমকে আছে। নানা কথাবার্তা, অনুযোগ অভিযোগের ডালপালা ঘুরে পিসিমা শেষে পাশের বাড়ির ওই জানালার প্রসঙ্গে এসে পৌঁছলেন। বললেন, বছর দেড়েক হলো বসুধার বিয়ে হয়ে গেছে। অবাক খবর। সত্যব্রত হাঁ করে চেয়েছিল খানিকক্ষণ। বসুধা সন্ন্যাসিনী হয়ে গেছে শুনলেও এত অবাক হওয়ার কিছু ছিল না বোধহয়। ওই মেয়ের যে আবার বিয়ে থা হবে কেউ তো ভাবেনি। ভালো ভালো সম্বন্ধ তো আর কম ফেরায়নি। 30 পার করে দিয়ে সেই বিয়েই হলো শেষে, যার সঙ্গে যার নির্বন্ধ। পিসিমার মনে একটু ক্ষোভ থাকা অসম্ভব নয়। সরাসরি কখনো প্রস্তাব না করলেও নিজেকে বাতিলের দলেই ফেলেছেন। ভাইপোর মতিগতি লক্ষ্য করে মনে মনে একটা যোগাযোগ আশা করেছিলেন তিনি। পিসিমার মুখে বয়সের হিসেব শুনে সত্যব্রত নিজের বয়সটার দিকে তাকায়। তার 38 চলছে। বসুধা তাহলে 30 ছাড়িয়ে 33। সত্যব্রতর মজা লাগছে ভাবতে। বছর এত তাড়াতাড়িও গড়ায়, অথচ আগে একটা মাস পার হতেই যেন মনে হতো 1 বছর। পিসিমার মতে বসুধার ভালো বিয়েই হয়েছে। ওই বয়সের মেয়ে, দেখতে শুনতে কী বা এমন? গুণ বলতে শুধু গান। ছেলের ওদিকে মস্ত চাকরি আর মস্ত অবস্থা, দেখতে শুনতেও ভালো। তবু অনেক সাদাসাদির ফলেই নাকি বিয়েটা হয়েছে। ছেলের নিজেরই গান বাজনার ঝোঁক খুব। আরও বিস্তারিত শোনা গেল বিকেলে পিস্তুত বোন সুমিতা আসাতে। সত্যব্রত খুব যে উদ্গ্রীব হয়ে বসেছিল শোনার জন্যে তা নয়, সুমিতারই যেন শোনানোর আগ্রহ বেশি। কারণ বসুধা শুধু ওর নয়, এ পাড়ার সমবয়সী সব মেয়েরই অবিমিশ্র ভক্তি শ্রদ্ধা পেয়ে এসেছে প্রায় 1.5 যুগ ধরে। তার বিয়েটা ওদের বিয়ের মতো এমন ডাল ভাত বিয়ে নয়, কিন্তু সুমিতার লঘু বিস্তারে বসুধার থেকেও তার স্বামী লোকটির প্রতি কৌতুকোচ্ছ্বাস বেশি। যথা ভদ্রলোক যেমন ভালো মানুষ, তেমনই গান পাগল। এমন অদ্ভুত লোক নাকি সুমিতারা আর দেখেনি। একটানা 3 বছর লেগে থেকে বিয়েটা তবে করেই ছাড়লেন। বিয়ের পরেও সদা সন্ত্রস্ত ভদ্রলোক। এই বুঝি বউয়ের গলা একটু খারাপ হলো, এই বুঝি ঠান্ডা লেগে গেল, এই বুঝি গলার কিছু হলো। গলার সব রকম ওষুধ সবসময় বাড়িতে মজুর। আর বড় বড় এক একটা গানের আসরে তার যা মুখের অবস্থা, দেখলে দম ফেটে হাসি আসে সুমিতাদের। যতক্ষণ না বসুধার গান শেষ হচ্ছে ততক্ষণ ত্রাস ভদ্রলোকে। আর প্রশংসা শুনলে, বসুধার গানের প্রশংসা তো সকলেই করে, তিনি একেবারে গোলে জল। শেষে প্রচ্ছন্ন খোঁচার মতো সুমিতার উপসংহার একটু, যাই বলো দাদা, বসুধার গানের জন্য এত কেউ করতে পারত না। সত্যব্রত সকলের কথা জানে না, ও যে করতে পারত না সেটা ঠিক। হালকা স্বস্তির নিঃশ্বাস ফেলল একটা। সব ফুল সর্বত্র ফোটে না, যেখানে ফোটা সম্ভব ভবিতব্য বসুধাকে সেখানেই টেনেছে।
একদিন দুদিন নয়, বলতে গেলে একটানা 15 বছর এই গানের সঙ্গে প্রকাশ্য এবং অপ্রকাশ্য একটুখানি রেষারেষি ছিল সত্যব্রত। শেষের দিকে অবশ্য গান কান পেতে সেও শুনত, কিন্তু গোপনে। ভালোও লাগতো, সেটা আরো গোপন। সেই ভালো লাগার সবটুকুই শুধু গান ভালো লাগা নয়। 15 বছর বয়সে পিসিমা একদিন ওকে ধরে আচ্ছা করে কান মুলে দিয়েছিলেন। পরীক্ষা এসে গেল, তখনও সমস্ত দিন খেলা, আর সন্ধে না হতেই ঘুম। সেই থেকে পড়াশুনোর চার হয়েছিল সত্যব্রতর। বইপত্র ঝেড়ে মুছে গোছগাছ করে নিয়ে পড়ার মধ্যে প্রাণটা একেবারে দিয়ে ফেলবে সে, এমনটাই স্থির। কিন্তু ওদিকে 10 বছরের ফ্রক পরা মেয়েটার কণ্ঠে তখন সুর সরস্বতী ভর করবেন বলে তোড়জোড় করছেন। খুব সকালে সত্যব্রত যখন পড়তে বসে, বসুদা তখন গলা সাধতে বসে। লাগালাগি বাড়ি, দুদিকে জানলা থেকে দুজনে হাত বাড়ালেই হাতে হাত ঠেকে যায়। কিন্তু সে বয়সটা হাত ঠেকানোর নয়, বরং হাতাহাতি করার। বসুদা যখন অবিরাম কান্না কান্না সুরে সা থেকে সাতে পৌঁছয়, আবার ফিরে আসে, সত্যব্রতর মাথায় তখন আগুন জ্বলে। তারস্বরে সেও ইতিহাস বা জ্যামিতি লণ্ডখণ্ড করে ওর গলার ওপর গলা চড়াতে চেষ্টা করে। কিন্তু কতক্ষণ আর পারা যায়? চোয়ালে ব্যথা ধরে যায়, গলা ফ্যাঁস ফেঁসিয়ে ওঠে। আর ওদিকে যেন কলে টেপা গলা, চলছে তো চলছেই। এই মেয়ে, ওরকম গাধার মতো চেঁচাস কেন? পড়ছি দেখছিস না? সেই মেয়ের উত্তর, গাধার মতো আমি চেঁচাই না, চেঁচাও তুমি। আমি গলা সাধবো না? দাঁড়া, গলা সাদা বার করছি তোর। ফের গলা দিয়ে শব্দ বের করবি তো গলা টিপে শেষ করে দেব বলে দিলাম। বসুধাও ওষুধ জানে। দাঁড়াও, পিসিমাকে বলে তোমাকে মজা দেখাচ্ছি। মজা দেখাচ্ছি? রাগে সত্যব্রতর গোটা জিভটা বেরিয়ে আসার দাখিল। বলে, দরজা জানলা বন্ধ করে গলা সাধতে পারিস না? সমান ওজনের উত্তর, তুমি বন্ধ করলেই তো পারো। আমাদের ঘরে পাখা আছে তোমাদের মতো? বহুদিন এইভাবে গেছে। সত্যব্রত অনেকদিন ঠাস ঠাস করে নিজের ঘরে জানালা দরজা বন্ধ করে দিয়েছে, আবার খুলেছে। বিরক্ত হয়ে বসুধাও অনেকদিন জানালা বন্ধ করেছে এবং খুলেছে। সত্যব্রত কাগজে মুড়ে ঢেলা বানিয়ে ছুঁড়ে মেরেছে, গলা নকল করে ভেঙিয়েছে। বসুধা চেঁচামেচি করে পিসিমার কাছে ওকে বকুনি খাইয়েছে। কিন্তু সত্যব্রত নালিশ টেকেনি। অসুবিধের কথা শোনা মাত্র পিসিমা ওকে অন্য ঘরে চলে যেতে বলেছেন। এ বাড়িতে তো ঘরের অভাব নেই। বয়সের ধর্মে একদিন যে ঝগড়া শুরু, বয়সের ধর্মেই আর একদিন তার অবসান। অসুবিধে মাঝে মধ্যে হলেও সত্যব্রতর সহিষ্ণুতায় ভব্যতা এসেছে। ওদিকে নাকের ডগায় পড়াশোনায় ব্যস্ত মানুষটার অসুবিধের কথা বসুধাও আপনা থেকেই ভাবতে শিখেছে। দিনের বেশিরভাগ সময়ই ওই ঘরের জানলা দুটো বন্ধ থাকে। অবশ্য বন্ধ থাকলেও ও ঘরের সঙ্গীত চর্চা এ ঘরে কানে আসে। তাছাড়া সঙ্গীত চর্চার নিষ্ঠা আর উপকরণ দুই অনেক বেড়েছে। এর ওপর সকালে গানের মাস্টার আসে, বিকেলে তবলচি। আত্মীয় পরিজনেরা এলেও দু একখানা গান না শুনে যায় না। জানালা অবশ্য মাঝে মাঝে বসুধা ওর খোঁজেই খুলত, বিশেষ করে তার ম্যাট্রিক পরীক্ষা এসে যেতে। আরও 2 বছর আগেই পরীক্ষা দেবার কথা ছিল, গান সামলে 19-এর আগে সেটার হয়ে ওঠেনি। সে বলে, ও সতুদা, কি পড়ব বলে দাও না, এই বুড়ো বয়সে ঠিক ফেল করে বসব। সত্যব্রত টিপ্পনি কেটেছে, আর একটু গান কর, তাহলেই পাশ করবি। বেশ করব, গান করব। তুমি পড়াশুনো করে কেমন দিগ্গজ হচ্ছ তো দেখতে পাচ্ছি। গান নিয়ে কোনো শ্লেষ তখনও বরদাস্ত হয়নি বসুধার, বিশেষ করে সত্যব্রত কিছু বললে। জানালায় দাঁড়িয়েই তাই যতটা সম্ভব সত্যব্রত সাহায্য করেছে ওকে। বাড়ি গিয়েও দেখিয়ে শুনিয়ে দিয়ে এসেছে মাঝে মাঝে পড়াশুনো। নিয়মিত গিয়ে পড়িয়ে আসতেও আপত্তি ছিল না। কিন্তু পরীক্ষার সময়ও সকাল সন্ধ্যা যার গানই প্রাণ,
তাকে আর সাহায্য কেমন করে করবে সে? তবু বসুধা ফেল করেনি, পাশ করেছে। পাশ করে কলেজেও ভর্তি হয়েছে, কিন্তু কলেজের খাতায় শুধু নামই ছিল কিছুকাল। পড়াশোনায় গোটাগুটি ছেদ পড়ে গিয়েছে। এতকালের পরিবর্তনটা সত্যব্রত শুধু বাইরের চোখ দুটো দিয়েই দেখে আসছিল। ক্রমশ মনের নিভৃতে এবার সেটা উপলব্ধির বস্তু হয়ে উঠতে লাগল। ও ঘরের জানালা দুটো আবার বন্ধ সারাক্ষণ। সত্যব্রত আগের মতোই মাঝে মাঝে ও বাড়ি যায়, কিন্তু কেমন এক ধরনের যন্ত্রণা নিয়ে ফিরে আসে। তবলচি আসে, গানের মাস্টার আসে, দু চারজন নামকরা গায়ক বা গায়িকা এসেও এটা সেটা শিখিয়ে যায়। সত্যব্রতর মনে হয়েছে সে গিয়ে পড়লে গানের সেই জমজমাট পরিবেশ কেমন ঢিলেঢালা হয়ে যায়। বসুধার একাগ্র তন্ময়তায়ও যেন ছেদ পড়ে। ও যেন মূর্তিমান ছন্দপতন। অথচ গান শুনতে সত্যব্রতর ভালোই লাগতো তখন। পাড়ায় অনেক দিনই নাম হয়েছিল, সেই নামের পরিধি দিনে দিনে বাড়তে লাগল। পরের 5 বছরে বসুধা ভিন্ন মেয়ে। বড় বড় আসরে তার ডাক পড়ে। রেডিওর নামী শিল্পী, বাজারে রেকর্ডের ছড়াছড়ি, ছবির গানেও তার প্লেব্যাক একটা বড় আকর্ষণ। সত্যব্রতর ও বাড়ি যাওয়া একেবারে বন্ধ। সর্বদাই গুণী গায়ক গায়িকাদের আনাগোনা সেখানে। 6 রাগ 36 রাগিনীর অবরোধ, সমজদার অনুরাগীদের প্রত্যাশার ভিড়, তানপুরা, তবলা, হারমোনিয়াম। সেই ভিড়ে আর সেই নিষেধ ছাড়িয়ে সত্যব্রত একেবারেই যে বসুধার নাগাল পেতে চেষ্টা করেনি এমন নয়, তবে চেষ্টাটা উঠতি মৌসুমের গোড়ার দিকেই করেছিল। বসুধা খুব সাদাসিধেভাবেই তা প্রত্যাখ্যান করেছে। বলেছে তার পথ আর ওর পথ এক নয়, এক করতে গেলেই সেটা দুঃখের কারণ হবে। তাই এক করতে আর যাওয়াও হয়নি। সত্যব্রত চাকরি রোজগার মাত্র মাসে 200 টাকা। বসুধার গানের রোজগার তার কয়েক গুণ। এই ব্যবধানই বড় বাধা। অবশ্য বসুধার সচ্ছলতার আড়ম্বর কখনো চোখে পড়েনি তা বলে, বরং আতিশয্য বলতে যা কিছু সব একে একে ছেঁটে ফেলে সাধনার অন্তঃপুরের পথে তাকে পা বাড়াতে দেখেছে। শেষ রাতে সত্যব্রতর প্রায়ই ঘুম ভেঙে যেত প্রভাতী নির্জনতায় বন্ধ জানলার ওধার থেকে সুরের আলাপ কানে আসতে। গভীর রাতেও শুনতে পেত এক একদিন। সত্যব্রতর মনে হতো অব্যক্ত আকুতিতেই যেন সে কিছু একটা খুঁজে বেড়াচ্ছে। সুরের জাল বুনে বুনে সেই খোঁজার বস্তুটি অসীমের অতল থেকে ছেঁকে তোলার চেষ্টায় আর বেদনায় ভেঙে ভেঙে পড়ছে। সত্যব্রতর এক একদিন ইচ্ছে হতো ডেকে বলে, আর কিছু না দাও, শুধু ওই জানলা দুটো খুলে রেখে তোমার ওই ব্যথার ভাগই না হয় আমায় দিলে একটু। কিন্তু সকাল হলে আর বলা হতো না কিছু। দিনের আলোয় বলাটা হাস্যকর মনে হতো নিজের কাছেই। এরপর দূতাবাসে চাকরি নিয়ে সত্যব্রত একরকম স্বেচ্ছাই বাইরে চলে গেছে। দীর্ঘ 7 বছরের মধ্যে কখনো সখনো পিসিমাকে এক একখানা চিঠি দিয়েছে। শেষের দিকে তাও দেয়নি, এমনকি ওর ফেরার খবরও পিসিমাকে আগে থেকে দেয়নি। দিন 3 বাদে সুমিতা আবার এসে জানালো। এসে পর্যন্ত একটিবার দেখা করতে না গেলে বলে বসুধা ভয়ানক রাগ করেছে, আর অবশ্যই সত্যব্রতকে যেতে বলেছে। বসুধার টেলিফোন নাম্বার দিয়ে সুমিতা বলে গেল, কাল যদি না যাও তো কোথাও থেকে একটা টেলিফোন অন্তত করো বাপু, নইলে আবার ভাববে আমি হয়তো তোমাকে বলিনি। শুনে সত্যব্রত অবাকই হলো। 7 বছর আগে সেই যাবার দিনটির কথা তার মনে পড়ছে। সত্যব্রত দেখা করতে গিয়েছিল। বসুধা তখন লখনৌয়ের কোনো এক বড় ওস্তাদের সঙ্গে সঙ্গীত তত্ত্ব আলোচনায় মগ্ন। ওর যাবার খবর বসুধা আগেই শুনেছিল। শুনে নিষ্প্রিয় মুখে বলেছিল, খুব বেড়াবে তাহলে। সেদিনও নির্লিপ্ত। বলেছে, পিসিমার কাছে তো চিঠিপত্র দেবেই, তোমার খবর পাবো। আর কিছু না, আর কিছু না। সে চলে আসার পর
তক্ষুনি হয়তো সঙ্গীত তত্ত্বে ফিরে গেছে আবার। ও যায়নি বলে সেই বসুধা রাগ করবে আর যাবার জন্য তাগিদ দেবে, ভাবা শক্ত। সত্যব্রত টেলিফোনই করেছিল পরদিন। তাতেও কম ঝামেলা নয়। কে টেলিফোন করছে, কোথা থেকে করছে, কেন করছে ইত্যাদি না জেনে কর্ত্রীটিকে খবর দেওয়ার রীতি নয় বোধহয়। অবশ্য সংবাদ পেয়ে বসুধা এসে ফোন ধরেছে। তার অনুযোগ আর আগ্রহ দুইই আন্তরিক। সত্যব্রত সেদিনই বিকেলে গিয়ে দেখা করবে এই কথা দিয়ে তবে ফোন ছাড়তে পেরেছে। তারপর হৃষ্টচিত্তে বিকেল পর্যন্ত অপেক্ষা করেছে। কানায় কানায় ভরে ওঠা জীবনে কোনোদিনও এতটুকু ছায়া ফেলেনি বলেই এই অন্তরঙ্গ প্রীতিটুকু তার শুধু ভালোই লাগেনি, প্রাপ্যও মনে হয়েছে। যথাসময়ে ঠিকানা মিলিয়ে বাড়ির সামনে এসে দাঁড়াতে একজন পরিচারক পরম সমাদরে সোজা দোতলায় এনে তুলল তাকে। মনে হলো লোকটা তারই প্রতীক্ষায় ছিল। ছিমছাম বাড়িটাতে ঢোকার সঙ্গে সঙ্গেই সত্যব্রত প্রাচুর্য লক্ষ্মীর প্রসন্নতা উপলব্ধি করেছিল। বসুদাকেও খবর দিতে হলো না। হাসি মুখে নিজেই দোতলার সিঁড়ির মুখে এসে দাঁড়িয়েছিল। অন্তরঙ্গ অভ্যর্থনায় ভিতরে নিয়ে এলো। বললে, বসো, আমি ভাবছিলাম আজ আর এলেই না বুঝি। প্রথম দর্শনেই সত্যব্রত অবাক হয়েছিল একটু। কেন সেটা আজ নিজের কাছেও স্পষ্ট নয় খুব। ছিমছাম সাজানো গোছানো ঘর, শৌখিন আসবাবপত্র, গান বাজনার সরঞ্জাম চোখে পড়ল না। সেসব হয়তো অন্য ঘরে। বললাম, আসবো বলেছি তো আসবো না কেন? বসুধা সামনের কোচে বসে হালকা অনুযোগের সুরে বললে, তাগিদে এসেছ। আসার চার থাকলে টেলিফোন না করে তুমি সোজা চলে আসতে। এরকম কথা বসুধা আগে কখনো বলেছে কিনা সত্যব্রত মনে করে উঠতে পারল না। তেমনই লঘু জবাব দিল, টেলিফোনেই যা জেরা তোমার লোকজনের, সোজা চলে এলে হয়তো বাড়িতে ঢুকতে দিত না। বসুধা হেসে বলল, খুব জোর করেছে বুঝি? ওরা জানবে কি করে দিনের মধ্যে 100 বার আজে বাজে লোকের জ্বালাতন যে। অর্থাৎ গানের কদরে টেলিফোনের জ্বালাতন। সত্যব্রত বলল, জ্বালাতন কেন বলছো? এ তো আনন্দের কথা। হ্যাঁ, আনন্দে অস্থির একেবারে। ভ্রু কুচকে বসুধা এ প্রসঙ্গ বাতিল করে দিল। সে বললে, তোমার খবর বলো শুনি। খুব তো দেশ বিদেশ ঘুরে এলে, লোকে কত কি হয়ে আসে, তুমি বুঝি সেই কেরানি হয়ে ফিরলে? বসুধা ইচ্ছে করেই যেন খোঁচা দিল একটা। সত্যব্রত বলল, তা যেমন বরাত। বসুধা হাসছে। নিজে কোনো কাজের নও তাই বলো, বরাতের দোষ দাও কেন? বাড়িতে চিঠিপত্রও তো দিতে না। সেখানে মনে টনে ধরেছিল নাকি কাউকে? নাকি তাও বরাতে জোটেনি? বসুধা 33-এর কথাবার্তা হাসি খুশিতে 23-এর প্রাচুর্য দেখছে সত্যব্রত। কিন্তু স্বাভাবিক লাগছে না খুব। 23-এর ঠিক বিপরীত দেখেছিল বলেই বোধ হয়। পরিবর্তনটুকু স্পষ্ট হয়ে উঠেছে। বিলেতে যাওয়ার আগে শেষের কটা বছর ওকে রঙিন শাড়ি পরতে দেখেনি, কিন্তু এখন পরে দেখছে। ছাইরঙা সিফনের নিচে পলাশ বুটি ভেলভেটের ব্লাউজটা ধোঁয়ার নিচে এক চাপ আগুনের মতো দেখাচ্ছে। গয়না তখন ছিলই না, থাকলেও পরত কিনা সন্দেহ। এখন আছেও, পড়েছেও। নজর করে দেখলে বয়সের রেখার সঙ্গে পরিচ্ছন্ন প্রসাধন মাধুর্যও চোখে পড়ে। অবস্থাপন্ন ঘরে বিয়ে হয়েছে, ওইটুকু তো স্বাভাবিক। তবু সত্যব্রতর স্মৃতির পটে কি একটা যেন ঘষা মোছা চলছে। 23 বছরের সাধনা আর 33-এর পূর্ণতায় কোথায় যেন অনেক ফাঁক। এই নাম যশ খ্যাতির হিড়িকে ওকে আগের থেকেও শান্ত আর নিষ্পৃহ দেখবে ভেবেছিল। এখনকার গুরুগম্ভীর সঙ্গীত চর্চার পরিবেশটাই কল্পনা করেছিল, কিন্তু ড্রয়িং রুমের কথা ভাবেনি। সত্যব্রতর তো খুশি হবার কথা, অথচ খুশিও তেমন হতে পারছে না। সে জিজ্ঞেস করলে, ভদ্রলোকটি কোথায়?
বাড়ি নেই বুঝি? বসুধা হাসি মুখে মাথা নাড়ল। কানের দুলজোড়া গালের দুপাশে দুলতে লাগল। বললে, না, অফিস থেকে এসেই গানের আসরে ছুটেছেন বড় আসরের নেমন্তন্নই। তা তুমি গেলে না? বসুধা সকৌতুকে চেয়ে রইল একটু। তুমি আসছো, যাই কি করে? এ কি সেই বসুধা? গান নিয়ে ওর সঙ্গে ঝগড়াঝাটি হতো যখন, তখন অবশ্য অনেকটা এই সুরেই কথাবার্তা বলতো। কিন্তু সেই বসুধা তো কবেই হারিয়ে গিয়েছিল। হেসে বলল, টেলিফোনে নেমন্তন্নের কথাটা জানালেই পারতে, আমি না হয় কাল আসতুম। বাইরের পড়ন্ত দিনের আলোর মতোই বসুধার মুখের খুশি ভাবটা যেন কমে আসতে লাগল। চোখেও বিদ্রুপের আভাস একটু। টিপ্পনি সুরে বলল, গানের ওপর তোমার আবার এত টান কবে থেকে শুনি? আজও সকালে রেকর্ড বাজিয়ে বসুধার অনেকগুলো গান শুনেছে সত্যব্রত, কিন্তু সেটা আর বলা হলো না। বলল, আমার টান না থাক, তোমার ভদ্রলোকটির টানের গল্প শুনেছি, তিনি হয়তো অসন্তুষ্ট হলেন। শেষের কথায় কান্না দিয়ে বসুধার সাগ্রহে জিজ্ঞেস করল, তার টানের গল্প কার কাছে শুনলে শুনি? ও, সুমিতা বলেছে বুঝি? ছোট্ট নিঃশ্বাস ফেলল একটা, ঠোঁট উল্টে নিরুত্তাপ মন্তব্য করলে, তাহলে তো খুব শুনেছ। সত্যব্রত বেশ অবাক। টান নেই? নেই আবার? বসুধা জোর করেই হেসে উঠল। তারপর বলল, এত টান যে এখন চিকিৎসার দরকার ভাবছি। সত্যব্রতকে হকচকিয়ে যেতে দেখে তার হাসি আরো বাড়ল। বাইরে দিনের আলো আরো কমে আসছিল। ঘরের মধ্যে কালচে ছায়া পড়ছিল। সত্যব্রত ভাবছিল উঠে নিজেই আলোটা জ্বেলে দেবে কিনা। হাসি সত্ত্বেও বসুধাকে অন্যমনস্ক মনে হচ্ছিল। ওকে উসখুস করতে দেখে দিশা ফিরল। ও মা, উঠছ কি? একটু চাও তো দিলাম না, বসো বসো। সত্যব্রত সত্যি উঠছিল না, কিন্তু এই ফাঁকে মনের ইচ্ছেটা ব্যক্ত করার সুযোগ হলো। আশা করেই এসেছিল। বসুধার অনেক নাম, অনেক খ্যাতি, তবু বললে অবহেলা করবে না হয়তো। শুনে অবাক হবে, আবার হাসবেও বোধহয়, কিন্তু খুশিও হবে। বলল, চা চাইনি, একটা গান শোনাও তো, বসি। যা ভেবেছিল তাই। বসুধা বিষম অবাক। শুধু অবাক নয়, হঠাৎ বড় রকমের একটা ধাক্কা খেল যেন। ফ্যাল ফ্যাল করে মুখের দিকে চেয়ে রইল খানি। গান? গান তো আমি অনেক দিন হলো ছেড়ে দিয়েছি, 6 মাস হয়ে গেল। তারপর হাসি, বেদম হাসি। হাঁ করে চেয়ে আছো কি? তোমার তো খুশি হবার কথা। এই গান ছাড়াবার জন্যে কি কাণ্ডই না করতে এককালে। বিস্ময় বিমূঢ় চোখে সত্যব্রত চেয়েই আছে তবু। বসুধার হাসি শ্রীহীনা মেয়ের উগ্র প্রসাধনের মতো উগ্র লাগছে এখন। নিজের অগোচরে অস্ফুট স্বরে জিজ্ঞেস করল, তো ছাড়লে কেন? মনে হলো ওই হাসির ওপর কঠিন রেখাও যেন উঁকিঝুঁকি দিয়ে গেল গোটা কত। বিদ্রুপ ভরা চোখ দুটো ওর মুখের ওপর এসেই আটকে গেল। তারপর একটা লঘু বিড়ম্বনার মধ্যে পড়েই যেন সাদামাটা জবাব দিল, তুমি চাওনি বলেই বোধহয়। এক ঝলক ব্যঙ্গ ছড়িয়ে এসে উঠে দাঁড়ালো। বলল, বসো বসো, পালিও না। চকিতে ওই ঘরের ভিতর দিয়ে সে অন্য ঘরে ঢুকে গেল। গান কেন ছেড়েছে বোকার মতো সেটা জিজ্ঞাসা না করলেও পারত সত্যব্রত। জবাবটা ওর মুখেই লেখা ছিল। গান ছেড়েছে, গান ওকে গ্রাস করেছে বলে। এখানে ওর জন্যে গান নয়, গানের জন্যেই ও। গানই ওর সতীন। আর এই যুগে সতীন সয় না। শুনছিলেন আজকের গল্প
শ্রী আশুতোষ মুখোপাধ্যায় রচিত খণ্ডিতা। ফিরে আসছি আরেকটি নতুন গল্পের সঙ্গে কিছুদিনের মধ্যে। ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে এবং গল্পে থাকবে। আর আমার গল্প পাঠ ও উপস্থাপনা যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। এতে আমার উৎসাহ ও আত্মবিশ্বাস দুইই বাড়ে। তাহলে আজ এখানেই বিদায় নেব। আবার দেখা হচ্ছে। নমস্কার।